ডক্টর ইউনূস স্যার অনেক কাজ করছে, যার জন্য ফখরুল সাহেব বলছে ডক্টর ইউনূস স্যার অনেক কাজ করছে দেশের। এটা নিয়েও কিন্তু অনেক সমালোচনা হইতেছে। ওনাকে অনেকে বলতে চাচ্ছে উনি মেরুদণ্ডহীন, উনি কেন গেল এত বড় দলের লোক হইয়া, এত বড় দলের নেতা হইয়া, ওনার এরকম যাওয়া ঠিক হয় নাই। আরে ভাই, আপনাদের কথায় কি গেছে নাকি আপনাদের কথায় যাবে না? ওনাকে তারেক রহমান সাহেব অনুমতি দিছে বলেই তো গেছে। ওনারা এক জায়গায় এসে দেশটাকে যদি সুন্দরভাবে নিয়ে যেতে পারে, অসুবিধা কি? শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা দিয়া ভিডিওটা শেষ করব। শেষ করার আগে সনাতনী ভাই বোনদের কাছে আমার অনুরোধ, আপনারা আপনাদের পূজা মণ্ডপে স্থানীয় কোন মুরব্বী, যারা সম্মানীয় মানুষ, হয়তো উনি স্কুল টিচার হইতে পারে অথবা উনি একজন দানবীর হইতে পারে, এরকম মানুষকে আপনারা পূজা মণ্ডপে ডাকেন। রাজনীতিবিদদের ডাইকেন না। আর ডাকলো না, ওনাদেরকে ওই যে মিষ্টি উষ্টি খাওয়াইয়া সুন্দরভাবে বিদায় করে দিয়েন সেলফি টেলফি তুইলা। মঞ্চে উঠে ভাষণ দেওয়াইন না কাউকেই না, না জামাতকে, না বিএনপি কে, না এনসিপি কে, কোন দলকেই না। আজকে একটা ভাষণ শুনলাম, আমাদের এক বড় নেতা বলতেছে এই পূজা মণ্ডপে যায় উনি ওনার ভোট চাইতেছে, এবং ভোট চাইতে গিয়া আরেকটি দলের এখানে দুর্নাম করতেছে, বলতেছে এরা ধর্ম ব্যবসায়ী করে, এদের প্রতি বিশ্বাস রাখবেন না, এরকম কথা বলতেছে। এবং বলতেছে আমরাই আপনাদের পাশে সবসময় ছিলাম, এখনো আছি, আগামীতেও থাকবো। খুবই সুন্দর কথা, কিন্তু মাঝখানে কিছু রাজনৈতিক কথা বলছে, অন্য দলের দিকে তীর ছোড়া হয়েছে। এই যে তীর ছুড়লেন, এটার ফলাফল কি দাঁড়াবে জানেন? ওনারা যখন আসবে আবার দাওয়াতে, ওনাদের কত দাওয়াত দিবে, ওনারা এসে আবার আপনাদের দিকে তীর ছুড়বে। আপনাদের দিকে তীর ছোড়ার তো অনেক খোরাক রয়েছে এই মাঠে, গত 14 মাসের অনেক খোরাক আছে, ওইগুলো তুইলা ধরবে। এখন দেখেন ওনারা এসব বক্তব্য রাইখা যখন চইলা গেল, যাদের এখানে আসলেন তাদেরকে মানুষ ভাবতেছে এরা কোন দলের, এরা কি এই দলের না এই দলের। তার মানে কি পাটা পুতায় ঘষা ঘষি মরিচের জান শেষ। হ্যাঁ, ওই মরিচের মতো বানায় দিলেন তো সনাতনী ধর্মের ভাই বোনদেরকে। ওনাদেরকে মাঝখানে ফেলা আপনারা রাজনীতি করে গেলেন, একে অন্যের বদনাম করলেন। আর সাধারণ মানুষ মনে করতেছে এরা এই দলের নাহলে এই দলের। ওনাদেরকে দলের মধ্যে ফেলে দিতেছেন কেন? আমাদের যখন ঈদ উৎসব হয় তখন কি আমরা কোনো সনাতনী ভাইকে আইনা আমাদের মসজিদে কোনো কথা বলতে দেই, বলার সুযোগ করে দেই? এরকম ঘটনা কি কারো চোখে পড়ছে? পড়ে নাই। এইসবের মধ্যে যায়েন না, দাওয়াত করবেন, মিষ্টি খাওয়াইবেন, বিদায় করবেন, সেলফি তুলবেন, আনন্দ উৎসবের মধ্যে থাকেন, রাজনীতির মধ্যে ঢুকেন না। রাজনীতির মধ্যে ঢুকলে ওই যে বললাম পাটা পুতার ঘষাঘষি মরিচের জান শেষ। আপনারা ষড়যন্ত্রের শিকার হবেন, রাজনীতির শিকার হবেন। সাবধান ভাই বোনেরা, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আওয়ামী লীগের একটা অনুষ্ঠান ছিল, দাওয়াত পাইছিলাম। তো আমার সাথে দেখা জ্যামি নামে একজন ডাইরেক্টর আছে, জ্যামি ওনার নাম, আমেরিকায় থাকে। তো ওনার সঙ্গে আমার দেখা হওয়ার পর আমি জিজ্ঞাসা করলাম যাবেন নাকি আজকের অনুষ্ঠানে, কার্ড পাইছেন না? হ্যাঁ কার্ড পাইছি, কিন্তু যাবো না। কেন যাবেন না কেন? কারণ আগে ওইখানের কিছু আওয়ামী লীগের নেতা তাদের ভাষণ দিবে আর মমতাজ গান গাইবো, আর আমরা ওই গ্যালারিতে বসে হাততালি দেবো। আমি যাবো না। মিয়া ভাই আপনি যাইবেন নাকি? মানে আমাকে মিয়া ভাই বলে ডাকে। আমি বললাম যে আপনার এই কথা শোনার পর তার যাওয়ার ইচ্ছা হইতেছে না। কথা তো ঠিকই, ওইখানে মমতাজ গান গাইবো, আমি যাই হাততালি দেবো, দরকারটা কি? কথাটা কেন বললাম, ডক্টর ইউনূস স্যার একটা কথা বলছে, এই কথাটার সাথে কিছুটা মিল আছে, তুলনা করা যাবে না। আমরা কোথায় আর উনি কোথায়। উনি বলছে যে গ্যালারিতে বসে এতদিন আমরা হাততালি দিছি, কিন্তু আমরা এখন আর গ্যালারিতে বসবো না, আমরা মাঠে খেলবো। আমরা খেলবো, অন্যরা হাততালি দিবে, এরকম একটা কথা বলছে। ব্যাপারটা হয়েছে কি বুঝছেন, ধরেন পুরো পৃথিবীটা একটা স্টেডিয়াম, এই স্টেডিয়ামের মধ্যে সবাই গ্যালারিতে বসা, আর খেলার মাঠে কারা? এই যে বিশ্ব নেতারা, সারা বিশ্বের যত নেতা দেখতেছেন না, এই যে জাতিসংঘে, এরকম নেতারাই কিন্তু খেলে, আর আমরা গ্যালারিতে বসে হাততালি দিই। এর মধ্যে ছোট ছোট দেশগুলাও কিন্তু ওই গ্যালারিতে বসে থাকে, আর বড় বড় দেশগুলা মাঠে খেলে। ওই অ্যাঙ্গেল থেকেই উনি বলছে যে আমরা আর গ্যালারিতে বসে হাততালি দেব না। তার মানে কি আমরা এখন কোন ছোট দেশ না, এটাই বুঝাইতে চাইছে। অনেকে অনেক রকম ব্যাখ্যা দিতেছে, অনেকে বলতেছে দেশের এখন যে অবস্থা, এই অবস্থায় উনি আবার কেমনে খেলবে? উনি যে বললো আমরাই খেলবো, এই কথার মানে কি? ভাই মানি আছে, ভাই মানি আছে। এইসব কথা ভাই রূপক হিসাবে নিতে হবে, ভিতরে যায় খুঁজতে হবে কেন বলতে চাইলো। বলার পিছনে তো কারণ আছে, তাই না? এই যে এত বড় একটা দল গেল আমেরিকায়, এর মধ্যে 3টা দলের মেন নেতাগুলাকে নিয়ে গেল। এই নিয়ে যাওয়ার পর কি একটু চেঞ্জ পাচ্ছেন না? কথার পরিবর্তন পাচ্ছেন না? আমাদের মির্জা ফখরুল সাহেব তুলনা করছে না শহীদ জিয়াউর রহমানের সাথে ডক্টর ইউনূস স্যারের? কেন তুলনা করছে?
ওই যে আমি একটা কথা বলছি না ভাই, ওই যে 1 ঘন্টা দেখলাম বা একটা মিটিং এ গেলাম, ওইভাবে মানুষ চেনা যায় না। যখন আপনি সফর সঙ্গী হবেন তখনই বুঝতে পারবেন একজন মানুষকে। দেখেন ফখরুল সাহেব অনেক সিনিয়র একজন নেতা, উনি কিন্তু এতদিন বুঝতে পারে নাই। সফর সঙ্গী হয়েছে, বুঝা ফেলাইছে শহীদ জিয়ার রহমানের সবকিছুর ছায়া উনি ডক্টর ইউনূসের মধ্যে দেখতে পায়। উনি খুব ক্লিয়ার কাট কথা বলছে যে আমি শহীদ জিয়ার রহমানকে খুঁজে পাই ডক্টর ইউনূস স্যারের মধ্যে। তার মানে কি ভাই, ওই যে কাছে ফিরছে, বুঝতে পারছে। এই কথাটা বলার পিছনে ওই শার্ট, জিয়াউর রহমানের শার্ট 5টা কান্ট্রি নিয়ে করছিল, পরে 7টা হয়েছিল, ওইটাকে আবার উজ্জীবিত করতে চায় আমাদের ইউনূস স্যার। ওইটা নিয়ে হয়তো আলাপ করছে, আরো অনেক কিছু আলাপ করছে, যার কিছুটা রদ বদল তো আপনারা দেখতেই পাচ্ছেন। কিছুটা এফেক্ট পাচ্ছেন না? পাচ্ছি তো ভাই। যেমন ফজলুর রহমান, ওই যে অ্যাডভোকেট বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সাহেব, উনি তো ভাই এমন কথাও বলছিল যে জামাত ক্ষমতা আসলে উনি দুনিয়া থেকেই চলে যাবে। হায় হায় হায়, আরো কত কথা, বান্দির পুত থেকে গোলামের পুত, 5 টাকা 10 টাকা ওই যে কি জানি নেয়, ভিক্ষা কইরা নেয় না কি জানি শব্দটা ইউজ করছিল। আরো কত রকম কথা, চায়া চিন্তা খায়, এর বাড়ি ওর বাড়ি, মা বোনদেরকে বলছিল পেটে নিও না মোল্লা মুসল্লিকে। সেই মানুষ এখন আইসা বলতেছে জামাতে ইসলাম একটা সুশৃঙ্খল দল, এই দলের মধ্যে কোনো বিশৃঙ্খলতা নাই, এই দলের মধ্যে কোনো উগ্রতা নাই, এই দলের কেউ চাঁদাবাজি করে না, বাটপারি করে না, এইগুলা বলতে চাইছে উনি। খুব ভদ্র ভাষায় উনি বলছে, জামাতের প্রশংসা করছে ভাই। দেখছেন চেঞ্জ আসছে না ভাই? চেঞ্জ আসছে। আবার দেখেন ওনাদের মিটিং থেকে কি বলছে, এই যে ভাই ব্রাদার মানে বিএনপি সবাইকে বলছে আপনারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হন। 14 মাস পরে এসব বুঝতে পারছে সোশ্যাল মিডিয়ার ভূমিকা। হ্যাঁ, 14 মাস পরে, যার জন্য ওনারা বলছে ওনারাও একটা মিডিয়া সেল খুলবে বা খুইলা ফেলাইছে। খুলতে পারে ভাই, খোলা উচিত আমি মনে করি, এবং সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হওয়া উচিত। একটা কথা কিন্তু ঠিকই, ওনারা কিন্তু আসলে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ না। দেখেন ওনাদের নেতা যখন, ওনাদের প্রধান লিডার যখন ভাষণ দেয়, ওর নিচে কমেন্টে দেখবেন অনেক নেগেটিভ কমেন্ট। তার মানে কি ওনাদের দলের লোকরা অ্যাক্টিভ না। ওনারা তো যায় ওখানে যদি পজিটিভ কমেন্ট করে, ধরেন 100 জন যদি পজিটিভ কমেন্ট করে, তখন একটা খারাপ কমেন্ট করতে না মানুষের বাধে। যাই 100 লোক ভালো বলছে, ওই 100 লোকও তো নাই আমি দেখতেছি। ওই 100 লোককে তৈরি হইতে বলছে যে আপনারা সোশ্যাল মিডিয়াতে আসেন, কমেন্ট করেন, নিজেদের আইডি খোলেন, কমেন্ট করেন। হ্যাঁ, এবং অনেককে বলছে ইউটিউবিং করার জন্য, ওনাদের পক্ষে কথা বলার জন্য। ঠিকই আছে আমার সেন্সে, আরো আগে করা উচিত ছিল। তারপরে যাই হোক, দেখা হইলেও তো শিখতে পারছে। কাকে দেখছে ভাই, কারা আগে আছে তাদেরকে দেখাই তো শিখছে। শিখার জন্য কোনো বয়সও লাগে না, সময়ও লাগে না, প্রতিদিনই শিখতে হয় ভাই, প্রতিদিনই শিখতে হয়। হ্যাঁ, জাপানিরা বলে, চাইনিজরা বলে যে আমরা প্রতিদিনই শিখি, আমরাও বলবো যে আমরা প্রতিদিনই শিখবো। আর ওই শিক্ষা থেকেই ভাই আমাদের বিবেকটা যদি জায়গা উঠে, তাইলে আমরা নতুন একটা দিক খুঁজে পাবো। এই যে ইউনূস স্যার বললো আমরা খেলবো, এই খেলাটা উনি কিভাবে খেলবে? ওনার কোনো দল আছে? না, ওনার কোনো দল নাই। ওনার দলকে জামাতে ইসলাম, ওনার দলকে বিএনপি, ওনার দলকে বাংলাদেশের যে 40-45টা দল আছে সবাই, এবং এনসিপিও যদিও এখনো নিবন্ধন পায় নাই, এবং ওনাদের ওই যে প্রতীকটাও পায় নাই, শাপলাও পায় নাই। এর মধ্যে কোনো একটা অঙ্ক আছে ভাই, যে অঙ্কটা নিয়ে পরে আলাপ করা যাবে। যাই হোক, আগের জায়গায় আসি। দেখেন এই যে আমেরিকায় চলে গেল, যেটা নিয়ে অনেকেরই মাথা ব্যথা। হ্যাঁ, ওই যে ফেরিওয়ালা কিছু আছে না, বিভিন্ন জায়গায় ঘুরা ঘুরা খালি ওই একই কথা বলতেছে, কেন গেল 140 জন, কেউ বলে 60 জন, কেউ বলে 65 জন, কেন যাবে, এনসিপি কে কেন নিবে, কেন দেশের টাকা নষ্ট করলো, ওইখানে নাকি কোটি কোটি শত শত কোটি টাকা নষ্ট করে ফেলাইলো। ভাই কেন নিয়ে গেছে ওইটা আসলেই বুঝবেন, আগেও বলছি এখনো বলতেছি, আর আসার আগেও তো বুঝতে পারতেছেন। কথার মধ্যে রদ বদল পাচ্ছেন না। এখন তো ইউনূস স্যারের ভিতরেই শহীদ জিয়াউর রহমানকে খুঁজে পাওয়া যায়। তার মানে কি অনেক দূরত্ব কইমা গেছে, কাছে চলে আসছে। আর ওইখানে যে হুমায়ুন কবির সাহেব আছে, উনি কিন্তু সরাসরি তারেক রহমানের সাথে অলয় যোগাযোগ। ওইখান থেকে যা বলা হয় এখানে তা বলা হচ্ছে, এখান থেকে যা বলছে ওইখানে তা চলে যাচ্ছে। আর ওই লন্ডন থেকে ওইটা ওনার দলের মধ্যে ছড়াই দিচ্ছে। যেমন ওই যে মিডিয়া সেল খুলবে, অ্যাক্টিভ হবে, আরো সোশ্যাল মিডিয়া আরো অ্যাক্টিভ হবে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া অনেক পিছায় আছে। পিছায় থাকার কারণ বুঝে নিয়ে না আপনারা, কারণ কি এদিকে মন নাই তো। মন কোন দিকে? এইটার দিকে মন দিয়ে দিছে, আর এদিকে অনেক কিছু ঘইটা গেছে। দেখেন বাংলাদেশে এখন 2টা দল এই মুহূর্তে। আগে ছিল ভাই আওয়ামী লীগ ছিল, বিএনপি ছিল, জাতীয় পার্টি ছিল, জামাত ছিল। জামাতের তো সারা জীবন আমি শুনে আসছি 6%, 7% ভোট, এবং এইটাও শুনছিলাম 12%, হায়েস্ট 12%। কিন্তু এখন কি শুনি, এই যে এখন যত জরিপ হচ্ছে, জরিপের সারমর্ম বিএনপি থেকে 5 থেকে 7% ভোটে পিছায় আছে জামাতে ইসলাম।
তার মানে কি জানেন, ঘাড়ে নিঃশ্বাস ফেলে ফেলে। এই অবস্থা না, নির্বাচনের তো আরো দেরি আছে ভাই, 4-5 মাস। এই নিঃশ্বাস আরো কাছে যায় ফেলবে। বিএনপি অবশ্যই বড় দল, কিন্তু বড় দল, বড় ভাই যে দায়িত্ব পালন করে সংসারে, একটা সংসারের বড় ভাই যেরকম হয়, এই বড় ভাই সেরকম হয় নাই ভাই। সমস্ত ভোট নিয়ে নিতে পারতো ভাই, পুরো দেশের মানুষের মন জয় করে ফেলতে পারতো। খালি এই জুলাই গণ অভ্যুত্থানটার দায়িত্ব যদি নিয়ে নিত, বড় ভাই হিসাবে নিতে পারে নাই। কারণ বড় ভাই তো লন্ডনে থাইকা যে কি ক্ষতি হয়েছে আমি একটু বুঝাই বলি, অনেকে মাইন্ড করবেন, যারা বিএনপি করেন তারা বলবেন ওই তুমি কি বাল বুঝো হ্যাঁ রাজনীতির। ভাই আমি কিচ্ছু বুঝি না, শুধু এইটুক বলি, উনি লন্ডন থাকাতে একটা বিরাট প্রবলেম হয়েছে কি জানেন, সামনে তো আমাদের নির্বাচন, ফেব্রুয়ারি মাসে নির্বাচন, মানে আগামী ঈদের আগে, রোজার আগে আমাদের নির্বাচন। আর এই নির্বাচন যেহেতু এত কাছে, আমাদের আশেপাশের সারা বিশ্বের মানুষ তো এখন এদিকে তাকাবে যে এই দেশে নির্বাচন হবে, এবং পৃথিবীর যত বড় বড় ব্যবসায়ী আছে তাদেরও তো নজর থাকবে এইখানে। আমি মাঝে মাঝে মজা করে বলি না, 18 কোটি কাস্টমার আছে, নজর দিতেই হবে। আগের ব্যবসায়ীকে সরায়া তারাও তো ব্যবসা করতে চাইবে। এই দেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে না যাচ্ছে ওরা সারাক্ষণ ভাই তাকায় থাকে। ওই তাকায় থাকার দিক থেকে এখন দেখেন, গত 1 মাসে 30টা বৈঠক হয়েছে জামাতে ইসলামের সাথে। 30টা বৈঠক কাদের? বিদেশি কূটনৈতিকদের। গত 1 সপ্তাহের মধ্যে 15টা বৈঠক হয়েছে, 15টা। হ্যাঁ, ওই যে দেখেন একটা বৈঠকের পিছনে জামাতের লোগো নিয়ে একটা আলাপ উঠলো না, নতুন একটা লোগো দিছিল। ওই লোগোটা কিরকম? এরকম যেন মনে হইতেছে একটা মানুষ দাঁড়ায় আছে, ওর 2 হাতে 2টা পাল্লা। ওই লোগোটা খায় নাই, ওইটা নিয়ে সমালোচনা হয়েছে, হওয়ার সঙ্গে সঙ্গে 2 ঘন্টার মধ্যে এটা সরাইয়া দিছে। আর এটা হচ্ছে কোথায়? ডাক্তার শফিকুর রহমান স্যারের আগে বৈঠক হইতো কোথায়? আমার মনে হয় এই মগবাজারের সাইডে। দেখেন বিদেশি কূটনৈতিকরা এই রাস্তার জ্যাম ঠেলা সময় নষ্ট করে এখানে যাবে না, ওনারা চিন্তা করছে আমাদেরকে মানুষের সময় বাঁচাইতে হবে। ওনারা নিজেরাই বাড়ি ধারাতে জানেন বিশাল অফিস নিচে, অফিস আর ওই বাসা ওনার এক জায়গায়, ডাক্তার শফিকুর রহমানের বিরাট অ্যারেঞ্জমেন্ট। আর ওইখানে কূটনৈতিকরা হিসাব বৈশা আলাপ কইরা যাচ্ছে। এখন একটা বার চিন্তা করেন, উনি যদি লন্ডনে না থাকা এই গুলশানে থাকতো তাহলে উনার কাছে যাইতো না? আমার তো মনে হয় গত 1 মাসে ওনার কাছে 50টা দেশের কূটনৈতিক যাইতো। কারণ এরা তো বড় দল, কিন্তু ওরা তো বসতে পারতেছে না। কার সাথে বসবে ভাই? বসের সাথে, বসের যোগ্যতার লোক বসতে হয়, তাই না? আপনি ভাবি প্রধানমন্ত্রী হবেন, আপনার সাথে একটা কূটনৈতিক বসবে, ওকে, কিন্তু আপনার দলের কারোর সাথে বসবে কেন? ওই আলাপে কোনো দাম আছে? কোনো দাম নাই। এই জন্যই বললাম, উনি লন্ডনে থাকাতে জানেন জামাত ইসলামের জন্য আরো বেশি সুবিধা হয়ে গেছে। কিন্তু দেখেন এনসিপির সাথে বসতেছে না, বিএনপি কে খুঁজে না পায়া সবাই জামাতকে পাচ্ছে, জামাতের এখানে চলে যাইতেছে। এবং বাংলাদেশের যত বিজনেসম্যানরা ওনারাও কিন্তু ওই জামাতের সাথে বসতেছে। এইভাবেই জামাত এগিয়ে চলে যাচ্ছে। আর এগিয়ে যাওয়ার মানেই তো কাউকে পিছনে ফেলে দিল, তাই না? পিছনে না ফেললে সামনে কেমনে এগিয়ে যায়, বুঝছেন না? এবার ভিডিওটা শেষ করার আগে ওই যে আমরাই খেলবো, আমরা আর গ্যালারিতে বসে হাততালি দিব না, এইটার তাৎপর্য কি? এই কথাটার বলার অর্থ আমি যেটুক মনে করি, ওই যে বিদেশে নিয়ে এবার যেটা মগজ ধোলাই করা হয়েছে, যেটা বোঝানো হয়েছে যে আপনারা যার যার রাজনীতি শেষে করেন, জনগণ যাকে ক্ষমতায় দেখতে চায় তারা ক্ষমতায় যান, কিন্তু আপনারা সবাই একটা জায়গায় আসতে হবে। সেটা কি? আমাদের আশেপাশে যে শত্রু আছে, আমাদের পার্শ্ববর্তী যে শত্রুতামি, এইটাকে রুইখা দিতে হবে। ওই এক জায়গায় একমত হয়েছে বলেই ভাই, বুঝছেন, এখন রাজনীতির বক্তব্যের মধ্যে কিন্তু ভারত বিরোধী কথাবার্তা বেশি শোনা যাচ্ছে। ওনাদেরকে এমন ভাবে বুঝাইছে, ওনারাও বিশ্বাস করতে বাধ্য হয়েছে ডক্টর ইউনূস স্যার অনেক কাজ করছে, যার জন্য ফখরুল সাহেব বলছে ডক্টর ইউনূস স্যার অনেক কাজ করছে দেশের। এটা নিয়েও কিন্তু অনেক সমালোচনা হইতাছে। ওনাকে অনেকে বলতে চাচ্ছে উনি মেরুদণ্ডহীন, উনি কেন গেল এত বড় দলের লোক হইয়া, এত বড় দলের নেতা হইয়া, ওনার এরকম যাওয়া ঠিক হয় নাই। আরে ভাই, আপনাদের কথায় কি গেছে নাকি আপনাদের কথায় যাবে না? ওনাকে তারেক রহমান সাহেব অনুমতি দিছে বলেই তো গেছে। ওনারা এক জায়গায় এসে দেশটাকে যদি সুন্দরভাবে নিয়ে যেতে পারে, অসুবিধা কি? শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা দিয়া ভিডিওটা শেষ করব। শেষ করার আগে সনাতনী ভাই বোনদের কাছে আমার অনুরোধ, আপনারা আপনাদের পূজা মণ্ডপে স্থানীয় কোন মুরব্বী, যারা সম্মানীয় মানুষ, হয়তো উনি স্কুল টিচার হইতে পারে অথবা উনি একজন দানবীর হইতে পারে, এরকম মানুষকে আপনারা পূজা মণ্ডপে ডাকেন। রাজনীতিবিদদের ডাইকেন না। আর ডাকলো না, ওনাদেরকে ওই যে মিষ্টি উষ্টি খাওয়াইয়া সুন্দরভাবে বিদায় করে দিয়েন, সেলফি টেলফি তুইলা মঞ্চে উঠে ভাষণ দেওয়েন না কাউকেই না, না জামাতকে, না বিএনপি কে, না এনসিপি কে, কোন দলকেই না। আজকে একটা ভাষণ শুনলাম, আমাদের এক বড় নেতা বলতেছে এই পূজা মণ্ডপে যায় উনি ওনার ভোট চাইতেছে, এবং ভোট চাইতে গিয়া আরেকটি দলের এখানে দুর্নাম করতেছে, বলতেছে এরা ধর্ম ব্যবসায়ী করে, এদের প্রতি বিশ্বাস রাখবেন না, এরকম কথা বলতেছে। এবং বলতেছে আমরাই আপনাদের পাশে
সবসময় ছিলাম, এখনো আছি, আগামীতেও থাকবো। খুবই সুন্দর কথা, কিন্তু মাঝখানে কিছু রাজনৈতিক কথা বলছে, অন্য অন্য দলের দিকে তীর ছোড়া হয়েছে। এই যে তীর ছুড়লেন, এটার ফলাফল কি দাঁড়াবে জানেন? উনারা যখন আসবে আবার দাওয়াতে, উনাদের কত দাওয়াত দিবে, উনারা এসে আবার আপনাদের দিকে তীর ছুড়বে। আপনাদের দিকে তীর ছোড়ার তো অনেক খোরাক রয়েছে এই মাঠে, গত 14 মাসের অনেক খোরাক আছে, ওইগুলো তুইলা ধরবে। এখন দেখেন ওনারা এসব বক্তব্য রাইখা যখন চইলা গেল, যাদের এখানে আসলেন তাদেরকে মানুষ ভাবতেছে এরা কোন দলের, এরা কি এই দলের না এই দলের। তার মানে কি পাটা পুতায় ঘষা ঘষি মরিচের জান শেষ। হ্যাঁ, ওই মরিচের মতো বানায় দিলেন তো সনাতনী ধর্মের ভাই বোনদেরকে, ওনাদেরকে মাঝখানে ফেলা আপনারা রাজনীতি কইরা গেলেন, একে অন্যের বদনাম করলেন। আর সাধারণ মানুষ মনে করতেছে এরা এই দলের নাহলে এই দলের। ওনাদেরকে দলের মধ্যে ফেলে দিতেছেন কেন? আমাদের যখন ঈদ উৎসব হয় তখন কি আমরা কোনো সনাতনী ভাইকে আইনা আমাদের মসজিদে কোনো কথা বলতে দেই, বলার সুযোগ করে দেই? এরকম ঘটনা কি কারো চোখে পড়ছে? পড়ে নাই। এইসবের মধ্যে যায়েন না, দাওয়াত করবেন, মিষ্টি খাওয়াইবেন, বিদায় করবেন, সেলফি তুলবেন, আনন্দ আনন্দ উৎসবের মধ্যে থাকেন, রাজনীতির মধ্যে ঢুকেন না। রাজনীতির মধ্যে ঢুকলে ওই যে বললাম পাটা পুতার ঘষাঘষি মরিচের জান শেষ, আপনারা ষড়যন্ত্রের শিকার হবেন, রাজনীতির শিকার হবেন। সাবধান ভাই বোনেরা, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।